আলোর প্রকাশের সম্মানিত দর্শকবৃন্দ, দেশ বিদেশ থেকে যারা আজকের আলোর প্রকাশের মাধ্যমে আজকের আড্ডা দেখছেন, সবাইকে আলোর প্রকাশের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যেই আমাদের আজকের অতিথি নুরুন নবী ইসলাম সবুজ, উনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা কথা বলবো তার নিজস্ব ব্যক্তিগত বিষয় নিয়ে, আমরা কথা বলবো তার জীবন সংগ্রাম নিয়ে, আমরা কথা বলবো তার আন্দোলন নিয়ে, আমরা কথা বলবো বিশেষ করে আজকে আমরা কথা বলবো আইনজীবী অধিকার যে সনদ, আইনজীবী সনদ অধিকার আন্দোলন যেটা চলছে সেটার ব্যাপারে আমরা কথা বলবো। তো সম্মানিত বন্ধুরা, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে বিভিন্ন ত্রুটির কারণে আমরা সময় মতো শুরু করতে পারিনি। আমরা 25 মিনিট পরে শুরু করেছি, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। হ্যালো, সবুজ ভাই। হ্যাঁ, শুনতে পাচ্ছি। ভালো হ্যাঁ, আছেন? আমাদের সাথে। হ্যাঁ, আহ, প্রথমত আমি আমাদের দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের স্ক্রিনে আমাদের সাথে যুক্ত আছেন আজকের আলোর প্রকাশের আজকের আলো, আমাদের অতিথি নুরুন নবী ইসলাম সবুজ। উনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে লেখাপড়া করেন এবং সম্প্রতি যে একটি আন্দোলন করছেন, সেই আন্দোলনের আমরা বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে তার সঙ্গে কথা বলবো। আমরা প্রথমেই হ্যাঁ, তার আমরা আপনাকে পরিচয় করিয়ে দেবো তার সঙ্গে। আমি নুরুন নবী ইসলাম সবুজ, ইসলামী বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়াশোনা করতেছি। আর মূলত যারা আমরা আইনে পড়াশোনা করি তাদের প্রথমত টার্গেট থাকে যে আমরা জুডিশিয়ারিতে যাব বা জজ হব, এবং তার পরবর্তীতে অধিকাংশ টার্গেট থাকে যে আমরা একজন ভালো আইনজীবী হব এবং দেশের জনগণের সেবা করব। আর সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে বা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে আইনজীবীর ভূমিকা কিন্তু বিচারকের সমমানের, এবং এর বাইরেও আইনের জগতে আরো কিছু স্টাফ থাকে, তাদের ভূমিকাও আছে, বা বাদী বিবাদী তাদের ভূমিকাও আছে। আমাদের আইনের ক্ষেত্রে যে বিশাল অজ্ঞতা, সেই অজ্ঞতার সুযোগ নিয়ে কিন্তু আমরা আদালত চত্বরে দেখি যে অনেক রকমের দালালের উপস্থিতি। এর কারণে অনেকেই হয়রানি হচ্ছেন, এবং বর্তমান সময়ে আহ, দালালদের নির্মূল করার জন্য নানা রকম আন্দোলন হচ্ছে এবং তারা ধরা পড়তেছে টাউট বাটপাররা। কিন্তু এর ভিড়ে আসলে যারা আইনজীবী হতে চাচ্ছে, যারা আইনের ছাত্র কিংবা যারা মেধাবী, যারা আইনের টিকে থাকতে চায় আইনজীবী হওয়ার মাধ্যমে, তারা বিভিন্ন কারণে এই যে আইনজীবী সনদ পাওয়ার ক্ষেত্রে দীর্ঘসূত্রিতার কারণে পাচ্ছে না। এবং এই কারণে মূলত আইনজীবী সনদ অধিকার আন্দোলন তাদের নিজস্ব কিছু লক্ষ্য উদ্দেশ্য ঠিক করেছে। আমরা আশা করি যে আলোর প্রকাশের আজকের এই লাইভ অনুষ্ঠানের মাধ্যমে এই কর্তৃপক্ষের কাছে হয়তো বা এই বিষয়টি পৌঁছাবে, এবং আমাদের যে আলোচনা সেই আলোচনাটি আপনারাও শুনবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে বা এই বিষয়ের বাইরে, তাহলে আপনারা জানাতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ভাই। নিশ্চয়ই। আমি আমাদের আলোর প্রকাশের যারা আজকের অনুষ্ঠান উপভোগ করছেন, সকলের প্রতি সনির্বন্ধ অনুরোধ করব, আপনাদের মূল্যবান মতামত এবং আপনাদের কোনো প্রশ্ন এবং জানার কিছু বিষয় থাকলে আপনারা আমাদের কমেন্টস বক্সে লিখতে পারেন। আমরা আমাদের অতিথিদের নিয়ে যথাসাধ্য উত্তর দেবার এবং আলোচনা করবার চেষ্টা করব। আমি প্রথমেই আমাদের অতিথি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন এবং আপনার মাধ্যমে আমাদের দর্শকরা এই বিষয় নিয়ে আলোকপাত আপনি করবেন এবং তারা প্রসিদ্ধ হবে। তো আমি যে কথা বলছিলাম সেটা হচ্ছে যে আমি একদম প্রথম থেকে শুরু করতে চাই। সেটা হলো আপনার ব্যক্তিগত জায়গা থেকে, যেমন আপনি আপনার আপনি কোন গ্রামে আপনি জন্মগ্রহণ করেছেন, কোন অঞ্চলে আপনি জন্মগ্রহণ করেছেন, আপনার পরিবারে আপনার পিতামাতা নিশ্চয়ই যারা পৃথিবীতে আপনাকে এনেছে এতটা বড় করেছে তাদের আমি ধন্যবাদ জানাই। জানিয়েই আমি জানতে চাই আপনার পিতামাতা পরিবারে কারা আছেন এবং আপনার জন্মস্থান কোথায়, এবং আপনার স্কুল জীবনটা, প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, পরবর্তীতে আপনি যে বিশ্ববিদ্যালয়ে আছেন, যদি ধারাবাহিকভাবে তার একটি বিবরণ দেন তাহলে আমাদের দর্শকদের জন্য সুবিধা। ধন্যবাদ। ধন্যবাদ ভাই আপনাকে আমার সম্বন্ধে বলার সুযোগ দেওয়ার জন্য। আমি নুরুন নবী ইসলাম সবুজ। আমার বাসা উত্তরবঙ্গের রংপুর বিভাগ, গাইবান্ধা জেলা, এবং গাইবান্ধার একটি সুন্দর শহর সুন্দরগঞ্জ উপজেলায়। আর সেখান থেকেই মূলত আমাদের আমার যে গ্রাম চাষিয়া মিরগঞ্জ, সেখানে আমাদের প্রাইমারি স্কুল থেকে আমার শিক্ষা জীবনের শুরু।
তার পরবর্তীতে থানায় সরকারি স্কুল ছিল, সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সেখান থেকে আমি হাই স্কুল, এবং তার পরবর্তীতে আমি সেখানকার আমাদের সুন্দরগঞ্জ ডিডব্লিউ ডিগ্রি কলেজ, এবং পরবর্তীতে সেটা সরকারিকরণ করা হয়েছে। সেখান থেকে আমি আমার কলেজ জীবন শেষ করি এবং পরবর্তীতে ভর্তি পরীক্ষার মাধ্যমে সর্বশেষ আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে আছি। এবং এর পাশাপাশি আসলে সামাজিক যেসব কর্মকাণ্ড, সেসব কর্মকাণ্ডে আমি নিজেকে যুক্ত রাখার চেষ্টা করি, এবং সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমি চেষ্টা করি যেন এই কাজগুলোতে অংশগ্রহণ করতে পারি। আর এক্ষেত্রে হয়তো আমার কিছু সীমাবদ্ধতা আছে, তারপরেও আমি নিজের জায়গা থেকে চেষ্টা করি। আর আমার বাবা হচ্ছে মূলত কৃষক, কৃষক পরিবার থেকে উঠে আসা। আর এখন পর্যন্ত আমি চেষ্টা করতেছি নিজেকে ভাঙা এবং ভাঙার মাধ্যমে গড়ে তোলার। জানি না কতটুকু পারবো। তারপরেও স্বপ্ন দেখি যে একটা সময় নিজেকে যেমন নিজেকে যেমন নিজের জায়গায় নিয়ে যেতে পারবো, তেমন আমাদের বাংলাদেশও একদিন তার যে স্বপ্নের জায়গা, যে স্বপ্ন নিয়ে আমরা স্বাধীনতা অর্জন করি, সেই স্বপ্ন পূরণ করতে পারবে ভাই। আপনার স্বপ্নের জন্য আপনার এগিয়ে যাওয়া, আপনার আন্দোলন, লড়াই, সংগ্রাম নিয়ে আমরা কথা শুনবো। আপনি আমি প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাই সেটা হচ্ছে আইনজীবী সনদ অধিকার, যে বিষয়টা নিয়ে আপনারা আন্দোলন করছেন। আপনি একজন সংগঠক, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা। তো সারা দেশেই আমরা দেখছি যে আপনারা বিভিন্ন স্মারকলিপি এবং পত্র-পত্রিকায় লেখালেখি এবং জাতীয়ভাবে আপনারা একটা কমিটিও করেছেন, বিভিন্ন জায়গায় কমিটি করার চেষ্টা করছেন। তো এই যে আইনজীবী সনদ অধিকার আন্দোলন, মানে আপনারা কেন, এই যে আইনজীবী সনদ অধিকার আন্দোলনটা কি, এবং আপনারা যে প্রেক্ষাপটে আপনারা আন্দোলন করছেন, আইনজীবী সনদ অধিকার আন্দোলন বলতে আপনারা আম, আপনাদের যে আইনজীবী যারা আইনজীবী হয়ে পাশ করেছেন, আইন বিষয়ে যারা লেখাপড়া করেছেন, তাদের যে সনদ, এই সনদের কি অধিকার খর্ব করা হয়েছে, নাকি এই অধিকার বলতে আপনি আপনাদের যে মূল যে বিষয় সেই ব্যাপারে আপনি একটু যদি আমাদেরকে আলোকপাত করতেন। একটি উদাহরণ দিলে আপনি সহজেই বুঝতে পারবেন। আমরা দেখি যে যারা ডাক্তারি পড়াশোনা করে তারা ইন্টার্নি করার সময় তারা হাসপাতালে কাজ করতেছে এবং তারা মানে আমি অপারেশন একটা করতেছে। এটা বলি না, আমি আমি যেটা জানতে চাইছিলাম সেটা হচ্ছে যে আমি আপনার প্রশ্নতে আইনজীবী যে আসছি। সনদ, হ্যাঁ আমি জানি যে আইনজীবীদের যে সনদ, অর্থাৎ আপনাদের লেখাপড়া, আইনের তো ইউনিভার্সিটিতে একটা বিষয় আছে, কোর্স আছে, আবার আমরা দেখি নৈশ বিশ্ববিদ্যালয় আছে, আবার আমরা দেখে থাকি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে বিভিন্ন জায়গায় সাপ্তাহিক ক্লাস করে যারা লেখাপড়ার পাশাপাশি বা চাকরির পাশাপাশি আইন বিষয়ে তারা ল পাশ করছে। ল পাশ করার পরে যে সনদ তাদের মানে সেই স্ব প্রতিষ্ঠান তাদেরকে যে সনদ দিচ্ছে, এই সনদের যে অধিকার, আমি বলতে চাইছিলাম যে সেখানে কি আপনাদের কোনো ব্যত্যয় আছে, যে আমরা ভার্সিটি থেকে পড়েছি বা কেউ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়েছে, বা এই যে প্রাথমিক যে বিষয়, এখানে তো একটা সাবজেক্টের উপরে একটি নির্দিষ্ট কারিকুলাম থাকে আমাদের শিক্ষা বোর্ডে। তো সেই শিক্ষা বোর্ড যখন সেই নির্দিষ্ট কারিকুলামের উপরে লেখাপড়া করিয়ে পরীক্ষার মাধ্যমে একটি ছাত্র ল পাশ করে, তাহলে ল পাশ করার পরেই তো তাকে মানে সনদ দেওয়া হয় নাকি? হ্যাঁ, মানে এখানে একটা বিষয় কি, আমরা কিন্তু আমাদের যোগ্যতার প্রমাণ দিয়েই আমাদের যে জায়গায় যাওয়া উচিত সেই জায়গায় যেতে পারি। আমাদের ল কলেজ থেকে বা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনেকে পড়েও কিন্তু প্রধান বিচারপতি এবং হাইকোর্টে অনেক ভালো ভালো আইনজীবী আছে। সেক্ষেত্রে তো আমরা আমাদের যোগ্যতার প্রমাণ দিয়ে যাব। আমি হয়তো বা ভার্সিটি থেকে পড়তেছি, কেউ ল কলেজ থেকে, কেউ ইভিনিং থেকে, মানে যে যেখান থেকেই পড়ুক না কেন, আমাদের হচ্ছে আইন সম্বন্ধে জানতে হবে। আর আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে সমাজে আইনের প্রয়োজনীয়তা অবশ্যই আছে। আমরা বর্তমান সময়ে দেখতেছি যে এই যে ধর্ষণ নিয়ে যে আন্দোলন চলতেছে, ধর্ষণ বিরোধী আন্দোলন, চারিদিকে ধর্ষণ হচ্ছে, অনেকেই কিন্তু এর কারণ হিসেবে দেখতেছে যে আমরা যে প্রচলিত আইন আছে, সেই প্রচলিত আইন অনুযায়ী কিন্তু তাদের যে শাস্তি দেওয়া দরকার সেই শাস্তিটাও নিশ্চিত করতে পারতেছি না। এর ভিতর অবশ্যই কিছু সমস্যা আছে। এই সমস্যাগুলো সমাধান করার জন্য অবশ্যই বিজ্ঞ আইন জানা লোকের এবং আইনজীবীর প্রয়োজনীয়তা আছে। এই প্রয়োজনীয়তাকে লক্ষ্য করেই কিন্তু ইভিনিং বা রেগুলার কোর্সে বা ল কলেজে কিন্তু আইন পড়ানো হচ্ছে। কিন্তু এদেরকে যদি সঠিক কর্মক্ষেত্রে নিয়ে যাওয়া না হয়, সেক্ষেত্রে কিন্তু পুরো জাতি এই ভোগ করবে। যেমন আমরা এখন দেখতেছি যে আমরা হয়তো আদালতে গিয়ে একটা মামলা করে দিলাম, হয়তো আমি মামলা করছি, আমার ছেলে, তার ছেলে, তারাও মামলা চালাচ্ছে,
কেন এমনটা হচ্ছে? কারণ আমাদের এই যে আইনের যে পুরো সিস্টেমে আমাদের কিছু সমস্যা আছে, এই সমস্যাগুলো যদি আমরা খুব আলোচনার মাধ্যমে যদি সমাধান করতে পারি তাহলে কিন্তু এরকম থাকবে না। আর আইনের প্রয়োজনীয়তা অবশ্যই আছে, যে কোর্সগুলো আছে তারা আইন জানতেছে, আমাদেরকে তাদের আইন জানানোর মাধ্যমে আমাদের যে সমাজের যে আইন কানুনের যে ঘাটতিগুলো আছে সেগুলো পূরণ করার চেষ্টা করতেছে। কিন্তু আমাদের এই সুযোগটা দিতে হবে যেন সবাই তার যোগ্য জায়গায় যেতে পারে, মানে শুরুতেই যেন বিনষ্ট হয়ে না যায়, এমন কিছু যেন না ঘটে। নিশ্চয়ই আমাদের তো অবশ্যই আমরা আমাদের দেশের যে প্রচলিত আইন, প্রত্যেকটি নাগরিকের আইন সম্পর্কে জানা আহ, অধিকার যেমন আছে, প্রয়োজনীয় তেমনি আছে। কারণ আইন সম্পর্কে আমরা যদি সাধারণ নাগরিক যারা বাংলাদেশে বসবাস করি, আমরা যদি আইন সম্পর্কে না জানি, তাহলে আসলে আমাকে কিভাবে চলা উচিত, কি করা উচিত, সে সে বিষয়টাও তো আমরা মানে ওয়াকিবহাল হব না। তো আমি যে কথাটি জানতে চাইছিলাম সেটা হচ্ছে যে আপনারা তো ল পাশ করেছেন, তাহলে আপনাদের আন্দোলনটা কি নিয়ে? আপনি সুন্দর প্রশ্ন করেছেন। আর মূলত আমরা হচ্ছে ল পাস করলাম, আমি যেহেতু অনার্সে আছি, 4 বছর ধরে পড়াশোনা করে একটা সার্টিফিকেট পেলাম, এবং আমাদের পরবর্তী কথা হচ্ছে যে আমি আইনজীবী হব। এবং আইনজীবী যখন আমি বার কাউন্সিলে যাচ্ছি তারা বলতেছে যে আমার বাস্তব অভিজ্ঞতা নাই বা আমাকে ইন্টার্নি করা দরকার, আদালত সম্বন্ধে জানা দরকার। কিন্তু আমরা বাস্তব অবস্থায় যদি দেখি, প্রতি বছর 2টা পরীক্ষা নেওয়ার কথা থাকলে 3 বছরের পরীক্ষা হচ্ছে না। আমি সে বিষয়টা বাদ দিলাম, কিন্তু আদালতে যখন আমি শিক্ষানবিশ আইনজীবী হিসেবে যাচ্ছি, যাওয়ার পরে কিন্তু সেখানে আমি কোনো মামলা লড়তে পারতেছি না। এখন আমি আবার বার কাউন্সিলে যে পরীক্ষাটা দেব, সেই পরীক্ষাটাও আমি 4 বছর ধরে যেরকম পরীক্ষা দিছি ঠিক সেই রকম পরীক্ষা, মানে পরীক্ষার পর আমাকে আবার একটা সার্টিফিকেট দেওয়া হচ্ছে। আমার কি কোনো বাস্তব অভিজ্ঞতা হচ্ছে? আদালতে কি আমি মামলা লড়তে পারছি? যে মামলা লড়ার সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতা আছে, এরকমটা কিন্তু নাই। তারপরেও আমরা এই যে একটা দীর্ঘ মেয়াদী যে আমাদের একটা হয়রানি, এর কারণে কিন্তু অনেক মেধাবী যারা আইনকে ভালোবাসে, সমাজের সেবা দিতে চায়, তারাও কিন্তু আসতে পারে না। এবং এই সুযোগ নিয়ে কিন্তু অনেক টাউট বাটপার কিন্তু আদালত প্রাঙ্গণে তাদের প্রভাব বিস্তার করতেছে। আমরা কিন্তু ইদানিং সময় দেখতেছি যে আইনজীবী নামে অনেক টাউট বাটপার মামলা পরিচালনা করতেছে। আসলে এইরকম সুযোগ তৈরি যেন না হয় এবং আমরা যেন আমাদের যোগ্যতার প্রমাণ দিতে পারি। আমরা দেখবো যে এই গ্রাম আদালত আছে, গ্রাম আদালতে বা আমরা দেখি যে আদালতের বিভিন্ন স্তর আছে, সেখানে হচ্ছে বিভিন্ন স্তরে স্তরে মামলাগুলো করা হয়, মানে টাকার পরিমাণের উপর বা আর্থিক এখতিয়ার আছে, আবার এলাকাগত এখতিয়ার আছে, অনেক এখতিয়ার আছে। এখন একজন শিক্ষানবিশ আইনজীবী সে 2 বছর, 4 বছর বা 5 বছর পড়াশোনা করার পর যেহেতু আদালতে যাচ্ছে, তাকে আমরা এমনটা করতে পারি সে স্পেসিফিক কিছু মামলা লড়তে পারবে আদালতে। আমরা নির্ধারণ করে দিতে পারি, প্রজ্ঞাপন জারি করেই হোক বা আইন তৈরির মাধ্যমেই হোক বা কোন নির্দেশনার মাধ্যমে দিতে পারি, যাতে করে সেই শিক্ষানবিশ আইনজীবী আদালতে মামলা লড়তে পারে এবং লড়ার মাধ্যমে তার বাস্তব অভিজ্ঞতা তৈরি হবে, এবং তারপরে আমরা তাকে সার্টিফিকেট দিতে পারি যে সে আদালতে পূর্ণাঙ্গ আইনজীবী হওয়ার যোগ্য কিনা। এবং সে যদি যোগ্য হয়, তার যোগ্যতার গুণেই কিন্তু সে পরবর্তীতে দেখা যাচ্ছে তার যোগ্যতার প্রমাণ করে পূর্ণাঙ্গ আইনজীবী হতে পারবে। কিন্তু আমরা তা না করে শুধু আমরা এই 4-5 বছর যেরকম সার্টিফিকেট অর্জন করতেছি সেরকম একটা অর্জন করতেছি, এবং এর পাশাপাশি সিনিয়রের শুধু ফাইল টানতেছি বা চা আনতেছি, এবং দেখা যাচ্ছে যে সারাদিন পরিশ্রম করার পর 100-150 টাকা করে পাচ্ছি। হয়তোবা মানে জেলা কোর্ট গুলোতে মূলত এরকম দেয় 100-150 করে, কিন্তু এর বাইরে ঢাকায় হয়তো সামান্য কিছু বেশি দেয়। কিন্তু এটা দিয়ে আসলে একজন যে শিক্ষানবিশ আইনজীবী 4 বছর 5 বছর পড়াশোনা করার পর সে নিজেই চলতে পারে না, আবার বাসা থেকে নিয়ে চলতে হয়, এটা আসলে লজ্জাজনক বিষয়। আমি শিক্ষানবিশ আইনজীবী হিসেবে যদি আমার জেলা বারে থাকি, আমার যদি এলাকা থেকে কোনো একটা মামলা আসে, এখন তারা ভাববে যে আমি হয়তো বা আদালতে আসি, আমি আইনজীবী বা মামলাটা লড়তে পারবো, অনেক কিছু করতে পারবো, কিন্তু আদালতে দেখা গেল যে আমার সেরকম কোনো সুযোগ নাই। আমি একজন সিনিয়রের সঙ্গে সেভাবে কথা বলতে পারতেছি না, কিংবা আদালতে দাঁড়াইতে পারছি না, কিংবা আমার একজন জজ সাহেবের সঙ্গে যে মুভ করব সেই মুভটাও করা হচ্ছে না। এটা আসলে একজন শিক্ষানবিশ আইনজীবীর জন্য, যারা এরকম পড়াশোনা করে গেলেন, যারা 4 বছর পর, 2 বছর পর বা তিন আমি বছর পর আমি সার্টিফিকেট একটু অর্জন আমি করলেন, আপনাকে তাদের জন্য একটু মানে আমি আমি আপনাকে একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা যদি একটু মানে ধাপে ধাপে আসি সেটা ভালো হয়। তার আগে আমাদের সাথে যুক্ত আছেন আমাদের আলোর প্রকাশের নিয়মিত বন্ধু সুহাগতনু। তিনি আমাদেরকে লিখেছেন, এলএলবি পরীক্ষা না নিয়ে সরাসরি বার কাউন্সিল পরীক্ষা নেওয়া হোক। জাতীয় শিক্ষাক্রমের চেয়ে যেহেতু বার কাউন্সিল বড়, অকারণ এলএলবি পরীক্ষা নিয়ে সময় ও অর্থের অপচয় করার দরকার কি? মানে একদম আপনাদের হৃদয়ের কথা। এবং যে যে প্রক্রিয়ার মধ্যে আমাদের মানে লয়ারদেরকে সনদ প্রদান করা হয়, সেই প্রক্রিয়ার বিরুদ্ধে উনি যে কথাটা লিখেছেন সেটা হচ্ছে যে এরকম যে
4 বছর লেখাপড়া করার পরেও যে মরিয়াই প্রমাণ করিতে হবে যে কাদম্বিনী বেঁচে ছিল, তাহলে 4 বছর পড়ার দরকার কি? বার কাউন্সিলের পরীক্ষা সরাসরি হোক। কেউ 4 বছর পড়বে কি 8 বছর পড়বে কি 10 বছর, তার ব্যাপার। বার কাউন্সিলে পরীক্ষা দিলেই তো সে উকিল। আমি কি পড়ে আসলাম তাতে দেখার দরকার কি? আমাকে তো বার কাউন্সিল পার হতেই হচ্ছে। তার মানে আমাকে পদ্মা নদী পার হয়ে আরিচা ঘাটে আমাকে গিয়ে ফেরি পার হওয়ার পরে ঢাকাতে যেতে হবে। তো আমি রাজবাড়ী দিয়ে গেলাম না ফরিদপুর দিয়ে গেলাম না কুষ্টিয়া দিয়ে গেলাম, এটা দেখার দরকার কি ওই ফেরিওয়ালার? যে তো আমাকে টাকা পাবে, পার করবো, এবারে নিয়ে গেলে আমি ঢাকায় চলে যাব। তাহলে তা প্রয়োজন নেই। মানে বিষয়টা এরকম। আমাদের সাথে আছেন সোহাগ মনি, লিখেছেন আমি লাইভ দেখছি। অসংখ্য ধন্যবাদ। লাইভ দেখুন, আমাদেরকে পরামর্শ দিন, আমাদের আলোচনায় সহযোগিতা করুন। আবার লিখেছেন আলোকের প্রকাশের মাধ্যমে আমরা নিত্য নতুন শিখতেছি প্রতিনিয়ত। নিশ্চয়ই আমরা চেষ্টা করে থাকি আলো প্রকাশ সারা বাংলাদেশ থেকে বিভিন্ন বিষয়ের উপরে আমরা বিভিন্ন আলোচনা আপনাদেরকে জানানোর জন্য। যাই হোক, আপনাকে ধন্যবাদ। আমরা আলোচনায় ফিরে যেতে চাই। সেটা হলো, আমি আমার ওই মানে বন্ধুর কথা অনুযায়ী, আমার ফেসবুক বন্ধুর কথা অনুযায়ী আমরা যে কথায় যেতে চাই সেটা হলো যে বার কাউন্সিল কি আপনার যে শিক্ষা বোর্ড, যে শিক্ষা বোর্ডে পরীক্ষা দিয়ে আপনি পাশ করছেন, তাদের থেকে কি বার কাউন্সিল অনেক বেশি শক্তিশালী বা অনেক বেশি প্রখর? তাহলে কোনটা সঠিক, বার কাউন্সিল সঠিক নাকি আপনার শিক্ষা বোর্ড সঠিক? এ ব্যাপারে বলবেন। এখন এই প্রশ্নটা আসলে জটিল, সরাসরি উত্তর দেওয়া মুশকিল। এবং আমরা কিন্তু বর্তমান সময়ে একটা দেখি যে আইনজীবীদের সুরক্ষার জন্য আইনের দাবি কিন্তু বিভিন্ন সময় চলে আসতেছে, কারণ আইনজীবীরা বিভিন্ন সময় হয়রানির শিকার হচ্ছে, তারা আহত হচ্ছে এবং বিভিন্ন সময় নিহতের ঘটনাও শোনা যায়। সেক্ষেত্রে আমরা আইনজীবীরা যারা আইন নিয়ে কাজ করি, যাদের ভিতর অধিকার সচেতনতা আছে, আমরা নিজেরাই কিন্তু নিজেদের অধিকারের জায়গায় সেরকম সচেতন না। আমরা কিন্তু নিজেরাই কিন্তু এক হয়ে সংঘবদ্ধ হয়ে যে নিজেদের সুরক্ষার জন্য একটা আইন তৈরি করার জন্য আমরা সংসদের কাছে তথ্য প্রমাণ উপস্থাপন করব, আমাদের যুক্তিতর্ক উপস্থাপন করব, সেই জায়গাটুকু কিন্তু আমাদের নাই। যদিও আমাদের সংসদে কিন্তু আইনজীবীর সংখ্যা নেহায়েত কম না। এখন তারপরেও আমরা যারা আইনে পড়াশোনা করতেছি, আর পড়াশোনা করা তো অবশ্যই জরুরি, প্রাতিষ্ঠানিক শিক্ষারও প্রয়োজন আছে, কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষার পরেও আমাদের যে কর্মক্ষেত্রে যে অভিজ্ঞতা দরকার, আমরা দেখি যে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এই সমস্যা আছে। আমাদের 3 বছর 4 বছর সনদ দেওয়া হচ্ছে না। এটা একটা মূলত আমাদের যে শিক্ষাবর্ষে যে আমরা শিক্ষাটা অর্জন করি ওরকমই একটা সার্টিফিকেট। যদি অভিজ্ঞতার সার্টিফিকেট হতো সেক্ষেত্রে একটা বিষয় ছিল। এবং আসলে এক্ষেত্রে আমাদের কিছু গাফিলতি আছে, আমরা এই বিষয়গুলো তাদের কাছে পৌঁছাইতে পারতেছি না, যে আপনারা যেটা করতেছেন সেটা আমাদের ভালোর জন্য করলেও আসলে আপনারা যে উদ্দেশ্য করতেছেন ওই উদ্দেশ্যটা পূরণ হচ্ছে না। আপনাদের উচিত যে আমাদের যেন অভিজ্ঞতা তৈরি হয় সেরকম একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়া। আমরা পরীক্ষা ছাড়া সনদ চাচ্ছি না, কিন্তু আমরা চাচ্ছি যে আপনারা চাচ্ছেন আমাদের অভিজ্ঞতা হোক, কর্মক্ষেত্রে যেন আমরা আমাদের সাফল্য আনতে পারি, আমাদের যে কোর্ট সম্বন্ধে যে মানে কর্মভিত্তিক লেখাপড়াটা হোক আমাদের সরাসরি, সেটা হলে বেশি ভালো হয়। তো আমি আপনার কাছে আমি এই মুহূর্তে মানে যে বিষয়টি জানতে চাইছিলাম, হ্যালো, শুনতে পাচ্ছেন? বাস্তব জ্ঞান মামলা লড়ার যে আমাদের অতিথি নেটওয়ার্কের সমস্যার কারণে হয়তো লাইনটা, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি। আমি যে কথাটি বলতে চাইছি, আপনারা যে আইনজীবী অধিকার আন্দোলন, সনদ অধিকার আন্দোলন আপনারা করছেন, তো সেই আইনজীবী সনদ অধিকার আন্দোলনে আপনাদের এজেন্ডা গুলো যদি একটু মানে একের পর এক আপনি দেখেই যদি বলেন আমাদের জন্য, আমার একটু সুবিধা। লিফলেট দেখেই যদি বলেন আপনাদের যে অধিকার, যে মানে যে এজেন্ডা গুলো নিয়ে আপনারা আজকে আন্দোলন করছেন, আপনারা কি কি চাইছেন সেটা যদি বলেন। আমি আপাতত আপনি অন্য প্রশ্ন করেন, আমি ওটা ইয়ে করতেছি আর কি, যাই হোক হ্যাঁ, 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 পরে ঠিক জানাচ্ছি। আছে। আপনি আমরা 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 আসলে অন্য কথায় ফেরত যাই। সেটা হচ্ছে যে আপনারা যে যুক্তি, মানে আমার ওইটার উপরে আলোচনাটা করার প্রয়োজন ছিল। আপনারা যে যুক্তি প্রদর্শন করেছেন একটা যুক্তিযুক্ত, যে আমি 4 বছর আইন শিক্ষা গ্রহণ করলাম, গ্রহণ করার পরে আমাকে শিক্ষা বোর্ড একটি সার্টিফিকেট প্রদান, সনদ প্রদান করলো। তার মানে
আমি সেখানে লেখাপড়া করে আইন সম্পর্কে জেনে পরীক্ষা দিয়ে পাশ করার পরেই তো আমাকে সনদটি প্রদান করেছে শিক্ষা বোর্ড, আমাকে চেহারা দেখে তো দেয়নি। তাহলে আমি কেস লড়ার জন্য আর কি যোগ্যতার দরকার আছে যে আমাকে বার কাউন্সিলে পরীক্ষা দিতে? বার কাউন্সিলে পরীক্ষার কি কোনো কোর্স আছে? সেখানে কি আলাদা কোনো কোর্স পড়ে পরীক্ষা দিতে হয়? একই জিনিস যদি পরীক্ষা দিতে হয়, বারবার পরীক্ষা দিতে হয়, কেন এই হেনস্থা? আপনারা এ ব্যাপারে কি বলেন? এখন আমরা দেখবো যে আহ, 1882 সালে কিন্তু 464টি উপজেলায় ম্যাজিস্ট্রেট কোর্ট স্থাপন করা হয়েছিল। বর্তমান সময়ে কিন্তু এই ম্যাজিস্ট্রেট কোর্ট নাই। 1993 সালে যখন বিএনপি সরকার ক্ষমতায় আসে, ওনারা হচ্ছে এই ম্যাজিস্ট্রেট কোর্টকে প্রথমে হচ্ছে জেলা পর্যায়ে নিয়ে যায় এবং তারপরে উপজেলা যে ম্যাজিস্ট্রেট কোর্ট সেটাকে একদমই বন্ধ করে দেয়। আসলে আমাদের বর্তমানে জনসংখ্যা কিংবা আমাদের বাংলাদেশের যে মামলা জট, এই মামলা জটের পিছনে কিন্তু আমরা এখন দেখি যে শুধু আমাদেরকে জেলায় যাইতে হয় একটা মামলা করতে গেলে বা মামলা লড়তে গেলে, বা একজন আইনজীবী শুধু জেলায় গিয়ে প্র্যাকটিস করতেছে। কিন্তু উপজেলায় যদি আমাদের এই কোর্টগুলো হতো তাহলে কিন্তু এরকম সমস্যাটা হতো না। আমরা মনে করতেছি যে আইনজীবীর সংখ্যা বেড়ে যাবে, বা আইনজীবীর সংখ্যা বেড়ে গেলে হয়তো বা মামলা ঠিকভাবে সেভাবে হবে কিনা, বা অনেক সিনিয়র আইনজীবী আছে তারা হয়তো ভাবতেছেন যে আইনজীবীর সংখ্যা যদি বেড়ে যায় তাহলে হয়তো বা আমরা ইনকাম করতে পারবো না। এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো আসলে সব দিক থেকেই মনে হয় যে অনেকেই মনে করতে পারে যে আইনজীবীর আর দরকার নেই। কিন্তু এরপরেও আমরা দেখতেছি যে আইনের শিক্ষা দিচ্ছি, আইনের ছাত্র তৈরি করতেছি, আইনের গ্রাজুয়েট তৈরি করতেছি, এটা আসলে বিভ্রান্তি তৈরি করছে। যদি আমাদের মনে হয় যে আইনের আর কোনো পড়ানোর দরকার নেই বা আইনজীবীর দরকার নেই, তাহলে আমরা এই কোর্সটা বাদ দিয়ে দিতে পারি। আর যারা এখন পর্যন্ত শিক্ষা লাভ করছে তাদেরকে আমরা তাদের কর্মক্ষেত্রে দিতে পারি। এখন এই ভ্রান্তি আসলে আমাদের দূর করতে হবে। আর আমার পরবর্তী কথা হচ্ছে যে আসলে উপজেলা পর্যায়ে যে আদালত, সেই আদালতকে আবার কিন্তু আমরা আনতে পারি, কারণ সময়ের দাবি অনুযায়ী এটা কিন্তু অবশ্যই প্রয়োজন। এবং আমরা মামলা জট কমানোর জন্য এর কোনো বিকল্প নাই বর্তমান সময়ে। এখন একটা গ্রামের লোকজন দেখা যাচ্ছে যে মামলা করতে চায়, কিন্তু সে ইচ্ছা করলে জেলায় যাইতে পারে না। আমার জেলায় যাতায়াতের খরচ বা সাক্ষ্য প্রমাণ জেলায় নিয়ে যাইতে হবে, অনেক ঝামেলা থাকে। আবার অনেক ক্ষেত্রে সেখানে গিয়ে থাকতে পারে না, কি করতে হবে না করতে হবে, কোন উকিল ধরবে, কিভাবে ধরবে। মানে এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলোর কিন্তু সমাধান করার জন্য উপজেলা পর্যায়ে এখন আদালত যদি আমরা স্থাপন করি, তাহলে একসঙ্গে যেমন আমাদের আইনজীবীর চাহিদা বা আইনজীবী নিজের সমস্যা তৈরি হয়েছে যে এখন জেলা পর্যায়ে অনেক আইনজীবী হয়ে গেছে, এই সমস্যা থাকবে না। এর পাশাপাশি আমরা দেখি যে ওই কিছুদিন আগে আমরা দেখলাম যে মা মেয়েকে দড়ি বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে, বা বিভিন্ন সময় এরকম বিচারের নামে প্রহসন করা হচ্ছে, একজন ধর্ষিতা নারীকে তাকেই জরিমানা করা হচ্ছে। মানে এই জাতীয় যে সমস্যাগুলো স্থানীয় পর্যায়ে মামলাগুলো নিষ্পত্তি করা হচ্ছে কোনো না কোনো ভাবে, কারণ তারা হচ্ছে মামলা নিয়ে জেলা পর্যায়ে যেতে পারছে না। মানে এই সমস্যার সমাধান করার জন্য কিন্তু উপজেলায় আমাদের আদালত ব্যবস্থা আনা উচিত বলে আমি মনে করি। এবং এই সেটা সেটা এরকম উপজেলায় আদালত আনলো, উপজেলায় আদালত আনলো, এমনকি মনে করেন ইউনিয়নে ইউনিয়নে আদালত গ্রুপ ব্যবস্থা সরকার শুরু করলো। তাতে করে আপনাদের কি লাভ হচ্ছে? আপনি তো সেখানে প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছেন না, আপনাকে যতদিন না বার কাউন্সিল আপনাকে ছাড়পত্র দিচ্ছে। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। আমি বলছিলাম যে আমাদের যেহেতু মনে হচ্ছে যে আইনজীবী জেলা পর্যায়ে অনেক বেশি হয়ে যাচ্ছে, অনেক সিনিয়র আইনজীবী মনে করতেছে যে আমাদের ভাত হিসেবে আমরা খেয়ে পরে আর বাঁচতে পারবো না, এরকম একটা অবস্থা, যেহেতু আমাদের নির্দিষ্ট কোনো বেতন কাঠামো নেই। যদিও আমরা এই বিষয়টা নিয়ে ভাবতে পারি যে একজন আইনজীবী যে 4-5 বছর পড়লো, আবার তারপরে আবার সনদ লাভ করে আবার প্র্যাকটিস করলো। এখন এই ক্ষেত্রে 2007 সালে তো বিচার বিভাগ আলাদা হয়ে যায়, বিচার বিভাগের জন্য কিন্তু আলাদা কোনো সচিবালয় নাই। এখন এই বিচার বিভাগে বা যে বড় সড়ো স্টাফ দরকার সেই স্টাফ গুলো কিন্তু নাই। এই বিষয়গুলো নিয়েও কিন্তু এখন আমাদের ভাবা উচিত যে বিচার বিভাগকে এখন আমাদের ঢেলে সাজাইতে হবে, যদি আমরা সমাজের আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই। আর এই ক্ষেত্রে আইনজীবীদের সুরক্ষা অবশ্যই দরকার, এবং যারা মেধাবী তরুণ আইনজীবী তাদেরও অবশ্যই গুরুত্ব আছে। আমরা দেখি যে প্রত্যেকটা চাকরিতেই হয়তো বা আমাদের একটা নির্দিষ্ট বয়স পর আমাদের কিন্তু আর চাকরি করার জন্য অনুমতি থাকে না, কিন্তু একজন আইনজীবী সে মৃত্যুর আগের দিন পর্যন্ত প্র্যাকটিস করতেছে। এখন সে ওই বয়স হয়ে যাচ্ছে, অবশ্যই অভিজ্ঞতার দাম আছে, কিন্তু তারপরে একটা বয়সের ভার থাকে। এখন তরুণ তরুণ আসলে অবশ্যই সময়ের প্রেক্ষাপটে যে সমস্যাগুলো তৈরি হয় বা যে নতুন আইনগুলো দরকার সেগুলো নিয়েও কিন্তু কাজ করতে পারে। আমাদের অধিকাংশ আইন ব্রিটিশ আমলের, এখন আমরা সেই আমলের প্রেক্ষাপট এবং এই আমলের প্রেক্ষাপট কিন্তু আলাদা। আমরা যদি দণ্ডবিধি ধর্ষণের ক্ষেত্রে দেখি, আমরা তো সেখানে ব্রিটিশ আমলেই পড়ে আছি। আমরা সেই ব্রিটিশ আমলের কালো গাউন পরে, আলখেল্লা পরে, আমি আমার মতো করে মানে আরাম করে আমার কোনো, তো এই ব্যাপারে আমি আপনার সঙ্গে কথা বলি। আমাদের দেশের যে
আইন আইনজ্ঞ যারা আছেন তারা যে পোশাক পরেন, আমি এই পোশাকের সাথে একমত না। 30 লক্ষ শহীদ, তাদের জীবনের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তার আগেও 1947 পরবর্তীতে ব্রিটিশদের তাড়ানোর জন্য লক্ষ লক্ষ মানুষের জীবন এবং ত্যাগ, শ্রম, এইগুলো বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতায় আজও সেই ব্রিটিশের দেওয়া সেই আইন ব্যবস্থা এবং সেই সেই অবকাঠামো, মানে সেরকম ভাবেই আমাকে সেজে, একটা কার্টুন সেজে আমাকে কোর্টে দাঁড়াতে হয় একজন লয়ারকে। সর্বোচ্চ লেখাপড়া করে আসে, আলখেল্লা পরে গরমের ভিতরে ওই কালো, কি প্রয়োজনীয়তা আছে? আমাদের দেশে কি এর জন্য নতুন কোনো পোশাক তৈরি করা যায় না, তাদের আইডেন্টিফাই করার জন্য যে এরা উকিল? তাদেরকে ওই বাজে পোশাক কেন পরাতে হবে? এ ব্যাপারে আমি অনেক সময় বলে থাকি। আমি যে বিষয়ে আপনার সঙ্গে আমি মানে মূলত কথায় যাব, সেটা হচ্ছে যে আইনজীবী সনদ অধিকার আন্দোলনে আপনারা আইনজীবী সনদ অধিকার আন্দোলনে আপনারা যারা আন্দোলন করছেন, মূলত আপনাদের যে চাওয়া পাওয়া এই সরকারের প্রতি বা বার কাউন্সিলের প্রতি, আমি শুধুমাত্র এই বিষয়গুলো নিয়ে আপনার কাছে জানতে চাই। তাছাড়া তো বলার মতো আইন ব্যবস্থা নিয়ে অনেক কিছুই আছে। আমি এইসব অবকাঠামোগত জায়গা নিয়ে আমি আপনার সঙ্গে আমি এই মুহূর্তে কথা বলতে চাইছি না। এটা হয়তো অন্য কোনো একদিন আমরা কথা বলতে পারবো। আমি শুধু যে বিষয়ে কথা বলতে চাই, আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে আইনজীবী সনদ অধিকার আন্দোলন আপনারা যে সংগঠন করছেন, সারা দেশে বিভিন্ন জায়গায় যে সংগঠিত হচ্ছেন, আপনাদের এজেন্ডা কি? আপনারা কি চাইছেন? আপনারা এই পরিকাঠামো থেকে বেরিয়ে এসে কি একটি নতুন পরিকাঠামোর স্বপ্ন আপনি, যারা নতুন আইনজীবী, যারা এখনো সনদ পায়নি, যারা প্র্যাকটিস করতে পারছে না, যারা কেস লড়তে পারছে না, তারা সিনিয়রদের ফাইল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এদেরকে কোর্টে দাঁড়িয়ে একজন আইন যিনি আইন সহায়তা পেতে চান, তার পক্ষে আইন সহায়তা করবার জন্য কোর্টে আইনি লড়াই করতে পারবে, এরকম কি কি আপনাদের এজেন্ডা আছে? এবং আপনারা সরকারকে কি পরামর্শ করছেন যে বার কাউন্সিলকে আপনাদের জন্য এই করতে হবে? আপনার এর জন্য আইন মন্ত্রণালয়কে কি কি পরামর্শ করছেন? আপনি যদি সে বিষয়ে কিছু বলেন। আমরা কিন্তু বলছি না যে পরীক্ষা বাতিল করা হোক, আমরা বলতেছি যে আমরা আমাদের যোগ্যতা প্রমাণ দিয়ে অবশ্যই যাব, এবং বার কাউন্সিল অর্ডার অনুযায়ী বছরে 2বার পরীক্ষা নেওয়ার যে বাধ্যবাধকতা, সেই বাধ্যবাধকতা পূরণ করা হোক। দ্বিতীয়ত, আমাদের পরীক্ষা পদ্ধতিতে অবশ্যই কিছু সংস্কার আনা দরকার। আমাদের যেহেতু উম, আদালতে প্র্যাকটিস করার জন্য অভিজ্ঞতার দরকার, আমাদের জন্য অভিজ্ঞতা তৈরি হয় এরকম কোনো তারা ব্যবস্থা করতে পারে, আমাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারে। প্রশিক্ষণের পর তারা অনুমতি দিতে পারে যে তারা আসলে কোর্টে গিয়ে মামলা লড়ার জন্য কোনো যোগ্যতা আছে কিনা, সে পারবে কিনা, তারা এই কাজটা করতে পারে। কিন্তু এর পাশাপাশি আমরা দেখি যে আইন পাশ করার পর হয়তো বা 4 বছর বা 3 বছর পর দেখা যাচ্ছে যে আবার বার কাউন্সিলে গিয়ে ফর্ম তুলতে হয়, ফর্মে টাকা দিতে হয়, তারপর আবার বারে এসে একজন আইনজীবী স্বাক্ষর নিতে হয়। আসলে এই বিষয়টাও কিন্তু একজন শিক্ষানবিশ বা সদ্য পাশ করা আইনের শিক্ষার্থী হিসেবে হয়রানি তৈরি করে, এবং তার ভিতরে অনেক রকমের দেখা যায় যে অনেক সমস্যা তৈরি হয়, অনেকে সিনিয়র খুঁজে পায় না, এই সমস্যাটাও হয়। আমরা চাচ্ছি যে ব্যবস্থাতে যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনায় বসতে পারি। এখন আলোচনা করে অবশ্যই খুব ভালো কিছু আসবে। আমরা চাই যে যে কাজটা অভিজ্ঞতা তৈরি হয় এবং যে কাজটা করলে সমাজের জন্য ভালো, একজন শিক্ষানবিশ আইনজীবীর জন্য ভালো। যে ক্ষেত্রে বার একজন নতুন আইনজীবী যিনি ল পাশ করলেন, সে এখনো কেস লড়ার অনুমোদনই পায়নি, সে কোথার থেকে টাকা দিয়ে আবার এগুলো করবে? তা আপনারা কি এটার বিরুদ্ধে কোনো কথা বলছেন, বা এটা সংস্কার কিভাবে চান? ধন্যবাদ। আমাদের এই বিষয়ে স্পষ্ট কোনো মানে সংগঠনের পক্ষ থেকে কোনো বক্তব্য আসে নাই, বললে মানে আপনি যদি বলেন তাহলে আমি নিজস্ব মতামত দিতে পারি। নিশ্চয়ই নিশ্চয়ই, এটা তো আমি যখন প্রশ্ন তুলছি, সাধারণ মানুষের তো এটা একটি প্রশ্ন, যে আমার মতো করে তো প্রশ্ন থাকতেই পারে। আপনারা যেহেতু একটি সংগঠিত হয়ে আন্দোলন করছেন, কেন এরকম একটি এজেন্ডা আপনারা রাখবেন না? যে একজন 4 বছর অনার্স করে একজন ল পাশ করলো, করার পরে তিনি একজন সিনিয়রের সঙ্গে কাজ করছেন দীর্ঘদিন, সব সিনিয়র যে তাকে টাকা দেবে এমন তো কথা নেই। তাকে প্রশিক্ষিত হওয়ার জন্য আরো, যার কেস লড়ার যোগ্যতাই আপনি অনুমোদনই করলেন না, তাকে তো পয়সা আয় করার সুযোগ করে দিলেন না। তাহলে সে কোথার থেকে পয়সা এনে আবার বার কাউন্সিলে জমা দেওয়া, এটা করা, প্রশিক্ষণ নেওয়া, এই কাজগুলো তিনি করবেন?
সে ব্যাপারে নমনীয় হয়ে সরকারের প্রতি তো একটা আপনাদের আবেদন থাকতে পারে যে আপনাদের জন্য এটা করা উচিত। এরকম করলে কি ভালো হয় না? আপনি একটা ভালো বিষয় তুলে এনেছেন। আমরা সংগঠনের পক্ষ থেকে এই বিষয়টি নিয়ে অবশ্যই আলোচনা করব যে আসলে এই বিষয়ে আমাদের সিদ্ধান্ত কি। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে আমাদের এই যে ব্যবস্থা, এই ব্যবস্থাটা তুলে দেওয়া উচিত। কারণ একজন শিক্ষার্থী যে মনে করেন যে গাইবান্ধা থেকে পাশ করছেন, তিনি হচ্ছে ঢাকায় কিভাবে যোগাযোগ করবেন, ঢাকায় কিভাবে যাবেন, ফর্ম তুলবেন, সেখানে কি করবেন না করবেন, একটা বিশেষ বিভ্রান্তি তৈরি করে। আমি দেখা যাচ্ছে যে আমি এই যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়তেছি, এখান থেকে আমি এখন বার কাউন্সিলে গিয়ে ফর্ম তুলে টাকা জমা দিতে হবে, তারপর টাকা জমা দিয়ে আবার তারা একটা ফর্ম দিবে, সেই ফর্মটা নিয়ে এসে আমি কোন বারে করব, সেখানে একজন সিনিয়র খুঁজতে হবে। এটা আসলে আমার নিজের ভিতরে বিভ্রান্তি তৈরি করে এবং নতুন যারা আছে তাদের ভিতরে এই সমস্যাটা হয়। এই জন্য আমার মনে হয় যে এর বিকল্প নিয়ে ভাবা উচিত। কেননা আমি 4 বছর যেহেতু পড়েছি, এখন যদি বার কাউন্সিলের মনে হয় যে একটা আবেদন রাখা দরকার যে আমি শিক্ষানবিশ হিসেবে কোর্টে প্র্যাকটিস করতে চাই, তাহলে সে সরাসরি ডাকযোগে বা অনলাইনের মাধ্যমে আবেদন করলো, একটা ডকুমেন্ট সাবমিট করলো, যেহেতু এখন সব অনলাইনে চলে যাচ্ছে, এবং সেক্ষেত্রে সে তার বারে গিয়ে সে সরাসরি আবেদন মানে সরাসরি প্র্যাকটিস করতে পারবে। এরকম একটা সহজ সিস্টেমের ভিতর আসা উচিত। আবার যদি মনে হয় যে না, সেক্ষেত্রে কিছু হয়তোবা খরচ আছে, বার কাউন্সিলে কিছু পে করা দরকার, সেটাও কিন্তু অনলাইনে করা যায়। এখন এই ব্যবস্থাটা আসলে আপনারা আমাদের আপনাদের সংগঠনের পক্ষ থেকে এই মুহূর্তে, মানে আমি যেটা আপনার কাছে জানতে চাইছিলাম সেটা তো আপনি পরবর্তীতে জানাতে চাইছেন, আমরা বিভিন্ন মাধ্যমে জেনে নেব যে আপনারা আমাদের সরকারের কাছে বা বার কাউন্সিলের কাছে আপনারা যে আন্দোলন করছেন আপনাদের এজেন্ডা গুলো কি কি। তো এই মুহূর্তে আপনারা এই এজেন্ডা নিয়ে কাজ করছেন, যে একজন মানে এটাকে আরো নিয়মতান্ত্রিকতার মধ্যে আনা, মানে 6 মাস পর পর যাতে পরীক্ষা হয়, কোনো দুর্নীতি না হয়, এটার সনদ যাতে নিয়মিত ভাবে যাতে ওই মানে কোর্ট পাড়ায় নতুন নতুন উকিলের জন্ম হয়, কারণ যারা বৃদ্ধ পুরাতন হয়ে গেছেন তাদের কাছ থেকে এরা যদি এখনই অভিজ্ঞতা সঞ্চয় না করে, পরবর্তীতে আমরা একটি সংকটের মধ্যে পড়বো, জাতি সংকটের মধ্যে পড়বে। এবং আইন সহায়তা যারা নিতে আমরা চাই, আমরা তো সাধারণ মানুষ একজন লয়ারের কাছেই যাই আইনের সহায়তা নিতে, তিনি যদি একজন অভিজ্ঞ না হন তাহলে তিনি আমাদেরকে কি দেবেন? তো সেক্ষেত্রে আপনারা যদি এখন থেকেই, যারা পাশ করলেন এখন থেকেই যদি ওই কোর্ট পাড়ায় যদি আপনারা আপনারা চলতে না পারেন, তাহলে অভিজ্ঞতা অর্জিত হওয়াটা অনেক দুরূহ ব্যাপার হয়ে যাবে। এবং সেক্ষেত্রে আইন আইন আইনজ্ঞের সংখ্যা কমে যাবে। আইনজ্ঞের সংখ্যা কমে গেলে এটি একটি আইন সহায়তা জট তৈরি হবে। তো সেই ক্ষেত্রে আপনাদের সংগঠন ইতিমধ্যে যে কাজ শুরু করেছে, আমি আমার পক্ষ থেকে, আমার আলোকের প্রকাশের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আপনার কাছে আমি জানতে চাই যে আপনার সংগঠন এই মুহূর্তে কি কি আন্দোলন এবং এই সরকারকে চাপ প্রয়োগ করার যে কি কি সিদ্ধান্ত গ্রহণ করেছেন, যা দিয়ে আপনি আপনার যে অধিকার সেই অধিকারকে প্রতিষ্ঠিত করতে চান। ধন্যবাদ। আসলে আমরা সরকারকে চাপ দিতে চাচ্ছি না, আমরা আমাদের যে আন্দোলনের যৌক্তিকতা, সেই যৌক্তিকতাকে প্রমাণ করতে চাচ্ছি, এবং আমরা চাচ্ছি যে বার কাউন্সিল আমাদের এই বিষয়গুলো মনোযোগ দিয়ে দেখুক, এবং তারা যদি আমাদের সঙ্গে আলোচনায় বসে এবং তাদের যদি আলোচনার পর মনে হয় যে না, আমাদের দাবিগুলো অযৌক্তিক, তাহলে আমরা মেনে নেব। যদি তাদের দেখা যায় যে আলোচনার পর মনে হচ্ছে যে না, দাবিগুলো পূরণ করার দরকার, সময়ের সঙ্গে সঙ্গে আমাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো অবশ্যই সামগ্রিকভাবে দেশ এবং দশের কল্যাণ বয়ে আনবে, সেক্ষেত্রে তারা আমাদের এই দাবিগুলো অবশ্যই বিবেচনায় রাখবে এবং সংশোধন আনতে পারে। আমরা আসলে যেহেতু এটা সরকারের বিষয় না, এটা হচ্ছে বার কাউন্সিলের বিষয় মূলত, সেহেতু বার কাউন্সিলের প্রতি আমাদের এই আবেদনটা আছে একজন শিক্ষার্থী হিসেবে বা শিক্ষানবিশ আইনজীবী মানে হিসেবে। সরকারের বিষয় না, বার কাউন্সিলের বিষয় ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে সরকারের হস্তক্ষেপ প্রয়োজন যদি হয়। কারণ বার কাউন্সিল তো দীর্ঘদিন ধরে একটি নিয়মের মধ্যে আছে, আপনি বার কাউন্সিলকে বোঝালেই তো বার কাউন্সিল বুঝবে না। সেক্ষেত্রে সরকারের হস্তক্ষেপ আপনাদের প্রয়োজন হতে পারে। সেই কারণেই আপনাদের আন্দোলনের প্রকার এবং আপনারা কি কি আন্দোলনের মধ্যে যেতে চাইছেন এ ব্যাপারে একটু বিস্তারিত আমাদেরকে জানাবেন। আচ্ছা, এর আগে সংসদে কিন্তু বিভিন্ন আহ, সাংসদ বার কাউন্সিলের বিষয় নিয়ে আলোচনা করেছেন, এবং সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ওনারাও এখানে জানানো হয়েছে যে আসলে এটা বার কাউন্সিলের বিষয়, যেহেতু সেহেতু ওনারাও এই বিষয়ে সেভাবে হস্তক্ষেপ করতে চান না। এবং তার পরবর্তী বিষয় হচ্ছে যে আমরা 17ই সেপ্টেম্বর শিক্ষা দিবস উপলক্ষে মানে একটা দাবি মাস ঘোষণা করি, এবং 18ই অক্টোবর পর্যন্ত, এই 18ই অক্টোবরে আমরা হচ্ছে বার কাউন্সিল বরাবর আমাদের যে দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়া গুলো পেশ করবো। আমাদের যে সংগঠন আছে বিভিন্ন জেলায় বা যেখানে তৈরি হচ্ছে,
আমরা আসলে পাঠানোর চেষ্টা করতেছি, এবং এর পাশাপাশি আমরা যারা শিক্ষার্থী আছে, আইনের শিক্ষার্থী বা সাধারণ যারা জনগণ আছে, এই আন্দোলনটা আসলে সাধারণ জনগণের জন্য প্রয়োজন, কারণ একজন ভালো আইনজীবী যদি আদালতে আসে সেক্ষেত্রে আলটিমেটলি জনগণই কিন্তু সেবা পাবে, এবং আদালতের প্রতি অনেকের এই যে মামলা জট বা অর্থ অর্থ নিয়ে নানা রকমের যে চিন্তা দুশ্চিন্তা গুলো হয় সেগুলো কিন্তু কেটে যাবে। এবং এই বিষয়ে আমরা সাধারণ জনগণের সমর্থন আদায়ের জন্য তাদের সঙ্গে যেমন এই বিষয়টা আমরা বোঝানোর চেষ্টা করতেছি, এটা সময়ের চাহিদা, তেমন শিক্ষানবিশ আইনজীবীদের সঙ্গেও আমরা এই বিষয়টা নিয়ে বিভিন্ন সময় আলোচনা করতেছি। তারপর যারা আদালতের সিনিয়র আছেন তাদেরকেও আমরা আমরা অবশ্যই সম্মান করি, শ্রদ্ধা করি, তাদের সহযোগিতা অবশ্যই প্রয়োজন, এবং তারা যেহেতু বিজ্ঞ আইনজীবী তারা নিশ্চয়ই আমাদের এই বিষয়টি বুঝবেন, আমরা তাদেরকেও এই বিষয়টাতে জড়িত করার চেষ্টা করতেছি। এবং বিশেষ করে যারা আইনের শিক্ষার্থী আছে তাদেরকেও আমরা বোঝানোর চেষ্টা করতেছি যে আসলে আমরা যদি শুধু সহকারী জজ নিয়ে পড়ে থাকি, মানে আমাদের সেই ক্ষেত্রে তো ক্ষেত্রটা অনেক সীমিত হয়ে যায়, এবং দেখা যাচ্ছে প্রতি বছর 100-150 করে হয়ে যাচ্ছে, কিন্তু আমরা পুরো বাংলাদেশে যদি দেখি তাহলে তো এখন অনেক বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে, সেই বিশ্ববিদ্যালয়গুলোতে আইন খোলা হয়েছে, আবার এর বাইরে জাতীয় আছে, আবার এলএলবি কোর্স আছে, সব মিলে একটা বিশাল প্রতিযোগিতা। এখন সেই ক্ষেত্রে আইনজীবী মহৎ পেশা, আমরা আইনজীবীর যে গুরুত্ব, আইনজীবীর যে সম্মান সেটাকে কখনোই অস্বীকার করতে পারি না। কিন্তু এই যে সাময়িক যে অসুবিধা, এই অসুবিধার কারণে অনেকে ইচ্ছা থাকলেও কিন্তু আসতে পারছে না। আমি দেখছি যে আমার অনেক বন্ধু, বড় ভাই, ওরা ওদের ইচ্ছা যে ওরা আইনজীবী হবে, এবং অনেকেই চেষ্টা করতেছে আইনজীবী হওয়ার, কিন্তু আমার কিছু বড় ভাই আছে যে তারা কিছুদিন প্র্যাকটিস করার পর হতাশ হয়ে যাচ্ছে, যে তারা মনে হচ্ছে যে না, আইনজীবী আর হওয়া যাচ্ছে না, আইনজীবী যদি আমি করি তাহলে দেখা যাচ্ছে আমার বিয়ে শাদিও হবে না, আমি কোনো চাকরি বাকরিও পাবো না, আমার আয় রোজগারও হবে না, মানে এরকম একটা কোনো দুশ্চিন্তার আয়ের ভিতর দিয়ে সংস্থান নাই। পরিবারও চাচ্ছে না যে কেউ একজন আইনজীবী হোক, কারণ আইনজীবী বলতে তারা এখন বুঝতেছে যে বটতলার উকিল। কারণ একজন ছাত্র যখন 3 বছর, 5 বছর, 6 বছর আদালতে শুধু ঘুরেই বেড়াচ্ছে, কোনো মামলা লড়তে পারতেছে না, প্রতিদিন 100-150 টাকা করে নিয়ে আসতেছে, সেক্ষেত্রে এটা আসলে মনে হতেই পারে অস্বাভাবিক কিছু না। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এই সামগ্রিক বিষয়গুলোকে অবশ্যই পরিবর্তন করা উচিত। আর এই এই তো বিষয়গুলো নিশ্চয়ই নিয়ে কিন্তু আমরা কাজ করতেছি, সবাইকে জড়িত করি, যারা এর সাথে শুধু মানে প্রত্যেকটা লোকই কিন্তু জড়িত সমাজের, এবং প্রত্যেকেই আমরা এই বিষয়টি বোঝানোর চেষ্টা করতেছি। আপনাদের আন্দোলন সফল হোক। আপনারা আমাদের প্রাণের দাবি, সেই দাবি যে আমরা আইনের সবাই সাধারণ মানুষ আইনের বেশি বেশি মানে পরামর্শ পেতে চাই। সেক্ষেত্রে যদি আইনজ্ঞের সংখ্যা বেড়ে যায় আমরা আমাদের সুবিধা হবে। তো আমি সর্বশেষ, মানে আমি আজকে আর আপনার সাথে বেশি সময় নেব না। আমি সর্বশেষ আহ আমাদের আলোর প্রকাশের যারা আজকে আপনার অনুষ্ঠান দেখছেন বা দেখবেন, আপনাদের মানে পক্ষ থেকে আমাদের প্রতি বা আমাদের দর্শকদের প্রতি যদি কোনো আবেদন থাকে আবেদন করবেন, এবং তারপরে আমরা আজকের কথোপকথন এখানে শেষ করব। হ্যালো। হ্যালো, হ্যাঁ। আপনারা যারা লাইভ অনুষ্ঠান এতক্ষণ পর্যন্ত দেখলেন তাদের প্রত্যেককেই ধন্যবাদ। আর বিশেষ করে আইনজীবী সনদ অধিকার আন্দোলনের পক্ষ থেকে আরেকবার ধন্যবাদ। আর আমরা মূলত চাচ্ছি যে সমাজের যে সামাজিক নিরাপত্তা, সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যেমন বিচারকের ভূমিকা আছে তেমনি আইনজীবীর ভূমিকা আছে। সেই ক্ষেত্রে আমরা চাই যে মেধাবীরা এই আইন পেশায় আরো আসুক, তারা যেন শুরুতেই অঙ্কুরেই বিনষ্ট হয়ে না যায়, এবং আমরা আমাদের যোগ্যতার প্রমাণ দিয়ে আসবো। আমরা চাচ্ছি না যে পরীক্ষা ছাড়া আসি, আমাদেরকে এমন কোনো পরীক্ষা নেওয়া হোক যে পরীক্ষার মাধ্যমে আসলে আমাদের অভিজ্ঞতা বা আমাদের বাস্তব জ্ঞানের প্রমাণ পাওয়া যায়। আমরা যদি 4 বছর পড়ার পর আবার সেই পাঠ্যপুস্তকের পরীক্ষায় দিই সেটা আসলে আমাদের জন্য হতাশাজনক হয়ে যায়। বিশেষ করে সেই পরীক্ষা যখন একটা দীর্ঘ মেয়াদে নেওয়া হয়, যখন 2 বছরে 2বার পরীক্ষা নেওয়ার কথা থাকলেও দেখা যাচ্ছে 3 বছরে পরীক্ষা নেওয়া হয়, সেক্ষেত্রে আসলে এই বিষয়গুলো সংশোধন করা দরকার। এবং এর পাশাপাশি আপনারা যারা সাধারণ জনগণ হিসেবে বা আইনের ছাত্রছাত্রী বা শিক্ষার্থী হিসেবে বা শিক্ষানবিশ আইনজীবী হিসেবে এই অনুষ্ঠানটি দেখলেন, আপনাদের যদি এই আইনজীবী সনদ অধিকার সম্বন্ধে আরো কোনো অস্পষ্টতা বা ধোঁয়াশা থাকে, বা কেউ যদি এর সঙ্গে যুক্ত হতে চান, তাহলে আলোর প্রকাশের মাধ্যমে যুক্ত হতে পারবেন, এবং তাহলে আমরা পরবর্তীতে আপনাদের সঙ্গে যুক্ত হতে পারবো। আর যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে আপনারা জানিয়ে রাখবেন, পরবর্তী যদি কোনো লাইভে আসার সুযোগ হয় সেক্ষেত্রে আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।
ধন্যবাদ আমাদের আজকের অতিথি নুরুন নবী ইসলাম সবুজ। আমরা দেরি করে শুরু করেছিলাম। আমার শারীরিক একটু সমস্যা ছিল বিভিন্ন কারণে। আমরা আজকের মতো বিদায় নেব। আমি আলোর প্রকাশের পক্ষ থেকে, আলোর প্রকাশের যারা দর্শক আছেন তাদের পক্ষ থেকেই আমি বলতে চাই, আইনজীবী সনদ অধিকার আন্দোলন, তাদের আন্দোলন প্রতিষ্ঠা পাক এবং তাদের ন্যায়সঙ্গত আন্দোলনের পক্ষে আমাদের সমর্থন, সাধারণ মানুষের সমর্থন থাকবে এবং তারা তাদের সংগঠন আরো মজবুত আকার ধারণ করে তাদের ন্যায়সঙ্গত অধিকারকে তারা প্রতিষ্ঠিত করুক, এই আশাবাদ রেখে আজকের লাইভ অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি। ধন্যবাদ।